শ্রাবণ নিজের প্রতি নিজেই বিরক্ত। কেন বুঝছে না? একটা ছোট্ট মেয়ের প্রতি দুর্বল সে তো কখনো হয়নি, তাও আবার হাঁটুর বয়সী মেয়ে। স্কুল, কলেজ, ভার্সিটি সব সময়ই শ্রাবণ প্রেমের প্রপোজাল পেয়েছে। শুভ্রর দুটো মেয়ে বন্ধু থাকলেও শ্রাবণের শুভ্র বাদে কোনো বন্ধু ছিল না। কয়েক বছর আগে শ্রাবণের জীবনে একটা প্রেম এসেছিল, মাত্র 6 মাসের। গম্ভীর শ্রাবণ তারপর আবার আরো বেশি গম্ভীর হয়ে গিয়েছিল। শ্রাবণ সেখানে থেকেই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু সেদিন অফিস থেকে বাড়িতে এসে মেন গেট থেকে ঢুকতেই একটা মেয়েকে পড়ে যেতে দেখে হঠাৎই দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মেয়েটাকে। আর মেয়েটাকে দেখার পরই হৃদয় থমকে গিয়েছিল। শ্রাবণ আবারও বুঝেছিল মেয়েটা তার জীবনে বসন্তের হাওয়ার মতন এসেছে সুন্দর করে সাজিয়ে দিতে। আর যখন সেদিন শ্রাবণ শুনল মেয়েটি আর কেউ না, শুভ্রর বউ, শ্রাবণের খুব রাগ হয়েছিল। কারণ শুভ্র হাসি খুশি বলেই সে এত সুন্দর মেয়েকে বিয়ে করবে, আবার ভাবি বলতে হবে। কিন্তু যখন শুনল এটা শুভ্রর চুক্তিতে বিয়ে করা বউ, তখন তার মন লাফিয়ে উঠেছিল এক শয়তানি বুদ্ধিতে। শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে তার বড় মামাকে সব কিছু খুলে বলে তারপরই শুভ্রকে ডেকে নিয়ে বেরিয়ে যায়। আর তার মামা মানে শুভ্রর বাবাকে যা যা বলেছিল তার মামা তাই তাই করেছে সারার কথা ভেবে। কিন্তু ফারুক তালুকদার শ্রাবণের বুদ্ধি বোঝেনি। শ্রাবণ সব সময় সারাকে শুভ্রের থেকে আলাদা রাখতে চেয়েছে। শ্রাবণ জানে না কেন সব সময় শুভ্রের পছন্দের জিনিসটাই কেন তার পছন্দ হয়। কিন্তু শুভ্র যখন বলেছিল সে সারাকে ভালোবাসে না, শুধুই চুক্তির জন্য আছে, তখন শ্রাবণ ভেবে নিয়েছিল এবার সারাকে সে পাবে। কারণ সব সময় সে শুভ্রের হাসি খুশির জন্য তার পছন্দ ছেড়ে দিয়েছে। এবার সারাকে সে নিজের পছন্দ হিসাবে কেড়ে নেবে। ফারুক তালুকদারের কর্কশ কণ্ঠে সবাই তার দিকে তাকায়। ফারুক তালুকদার আনিসের দিকে তাকিয়ে আবারও শুভ্র শ্রাবণের দিকে তাকায়, তারপর সারার দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, সকাল সকাল সবাইকে এখানে ডাকার মানে কি? শুভ্র এবার গলা ছেড়ে বলে ওঠে, আব্বু, আমি কিছু দরকারি কথা বলতে চাই, বলবো? ফারুক তালুকদার কর্কশ কণ্ঠে বলে, বলতে পারো। ফারুক তালুকদারের অনুমতি পেয়ে শুভ্র বলে ওঠে, আব্বু, আমি চাই সারা আর অরু আমার কাছে থাক। আমি চাই না ওরা দুজন আমার থেকে দূরে থাক। শুভ্রর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ফারুক তালুকদার বলে ওঠে, মানে কি? মানে আমি আমার স্ত্রী সিদরাতুল সারা তালুকদার আর আমার মেয়ে অরুকে নিয়ে থাকতে চাই। আমি তোমাদের সব কথা শুনি, তবে সরি আব্বু, আমি সারা আর অরুকে আলাদা করতে পারবো না। সারা দিন দিন মন মরা হয়ে যাচ্ছে, অরুকে ওর কাছে দিচ্ছ না, কেন এমন করছো? একদমে কথাগুলো বলে থামে শুভ্র। শুভ্রর কথা শুনে ফারুক তালুকদার মিসেস আনিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি শুনছি শুভ্রর মা? তুমি দাদুভাইকে সারা মামনির কাছে দাও না কেন? আসলে আমি সারার পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই দিই না। মিসেস আনিতার কথা শুনে ফারুক তালুকদার শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, শুভ্র, আমি যা একবার বলি সে কথা আর নড়চড় হয় না। মাথায় রেখো এটা। সারা আর অরু আলাদা থাকবে, যার সিদ্ধান্ত নিয়েছ 4 বছরই নেব। তাহলে আমিও সিদ্ধান্ত নিয়েছি আব্বু। সবাই শুভ্রর দিকে তাকায়। এদিকে শ্রাবণ মনে মনে খুশি, তার বড় মামা তার কথা অনুযায়ী কাজ করে চলেছে। আনিস তালুকদার ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কি সিদ্ধান্ত শুভ্রর বাবা? আমি অরু আর সারাকে নিয়ে আজকেই ব্যাক করব। আমি অরু আর সারাকে আলাদা করতে পারবো না, মাফ করে দাও। ফারুক তালুকদার বলে ওঠে, তোমার বলা শেষ? শুভ্র বেশ অবাক হলো তার বাবার ঠান্ডা কথা শুনে। এদিকে শান্তার শ্রাবণের মনে চলছে অন্য কিছু। শান্তা কুটিল হেসে ওপরে শুভ্র রুমে চলে গেল। এদিকে শ্রাবণ বুঝে গেছে তার মামা এখন কি বলবে। শ্রাবণ ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শ্রাবণ সারাকে পুরো বাড়ি খুঁজে না পেয়ে যখন শুভ্র রুমের সামনে আসে, ঠিক তখনই শুভ্র রুমের দরজা খুলে দেয়। এতে শ্রাবণ একটু বোকা বনে যায়, তবুও নিজের গম্ভীরতা বজায় রাখে। শ্রাবণকে দরজার সামনে দেখে শুভ্রও অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে,
তুই এত সকালে এখানে কি করিস? কি করি মানে? না মানে আমার দরজার সামনে কি করিস? এবার শ্রাবণ একটা লম্বা দম নিয়ে বলে, সারা বাড়ি খুঁজে সারাকে পেলাম না, তুই জানিস কোথায় ও? ওরে কেন দরকার? সকালে পড়বে তাই। ওর শরীর ভালো না, আজও পড়বে না, ও আমার রুমে। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সারার? শুভ্র প্রতিউত্তরে কিছু না বলে শুধু বলে, জ্বর আর ঠান্ডা লেগেছে। এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে? শুভ্রর কথা শুনে শ্রাবণ ভুরু কুঁচকে বলে, কিছু গায়ে না দিয়ে মানে? শুভ্র থতমত খেয়ে যায় এমন প্রশ্নে, তাও ঠান্ডা মাথায় বলে, কাল বারান্দায় বসেছিল, কোনো জ্যাকেট চাদর কিচ্ছু নেয়নি। শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে, তুই কিভাবে জানলি? আর সারা তোর রুমে কেন? শুভ্র এবার বিরক্ত হলো, তাও কিছু বলল না, শুধু বলল, আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে গাধা? বলেই শুভ্র রুমে চলে যায়। এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ছে, চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করলো। শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। বর্তমানে ফারুক তালুকদারের কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় রুম থেকে। সে কল্পনাও করেনি তার মামা তার আশায় এমন পানি ঢেলে দেবে। সে ভেবেছিল অন্তত সারার শুভ্রকে আলাদা করতে পারবে, কিন্তু না, পারল না। তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না, এটা তার বিশ্বাস, কারণ শুভ্র এমন না। কিন্তু সারা আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের। শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সারা তো ছোট, আর সে শুধু শ্রাবণের। এই তো কিছুক্ষণ আগে তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে, শুভ্র, তোমার শেষ কথা কি? মানে মানে হলো আর কি কিছু বলবে তুমি? না আব্বু। ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল, সারা মামুনি, তুমি কি চাও? শুভ্রর সাথে থাকবে নাকি তোমার কথায় আমি সিদ্ধান্ত নেব? এদিকে সারা লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রর সাথে থাকতে চায়? সারাকে চুপ থাকতে দেখে শ্রাবণ তো মহা খুশি। সে জানে সারা সবার সামনে কিছু বলবে না, মেয়েটা একটু বেশি লাজুক। সারাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবারও বলে ওঠে, কি হলো মামুনি, বলো। এবার শুভ্র বলে ওঠে, মাফ করে দিও আব্বু আমাকে। সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার নেই। আমার সারাকে লাগবে, সাথে অরুকেও। আর সারা অরুর আম্মু হয়েই এই বাড়িতে থাকবে। ওর মতামত আমি চাইনি, ওর প্রতি এটা আমার অধিকার। ও মানলেও হ্যাঁ, আর না মানলেও হ্যাঁ, আমার সাথে এক রুমে থাকা লাগবে। কি নির্লজ্জের মতন কথা বলছো শুভ্র? যদি নিজের স্ত্রীকে নিজের কাছে রাখতে চাওয়ার নির্লজ্জের উপাধি পাই, তবে আমি 1000 বার নির্লজ্জ হতে রাজি। শুভ্রর কথা শুনে সবাই অবাক। এ কোন শুভ্রকে দেখছে সবাই? শুভ্র তো কখনো কারোর মুখের ওপর কথা বলেনি, তাহলে আজ কিভাবে হচ্ছে? শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় থামিয়ে দেয়। ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে, তাই শুভ্র থেকে আলাদা করতে চায়। বয়স অল্প যেহেতু, তাই তিনিও শ্রাবণের কথা শোনেন। কিন্তু আজ শুভ্রর ব্যাপারে যতটুকু না অবাক হয়েছে, তার বেশি মনে মনে খুশি হয়েছে। ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, উঠে শুভ্রর মা, ওদের ব্যাগ গুছিয়ে দাও, ওরা চলে যাবে এখান থেকে। আমি এমন অপদার্থ ছেলে আমার বাড়িতে রাখবো না, যে গুরুজনদের সম্মান করে না, বাবা চাচার মুখের ওপর কথা বলে। ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয়। শুভ্রর ভাবাবেগ বোঝা গেল না। যে ছেলের ঠোঁটে সবসময় হাসি লেগে থাকে, সেই ছেলের নাক চোখ মুখ সব ফুলে লাল বর্ণ বজায়া হয়ে যাচ্ছে, প্রচণ্ড রেগে আছে। মিসেস আনিতার মিসেস সুবনা আঁতকে উঠলেন, সাথে আনিস তালুকদারও। শ্রাবণ ভুরু কুচকাল, সারা ভয় পেয়ে গেল। বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার মতন পোড়ামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চলেছে। সারার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠলেন, শুভ্র, এখনই তোমরা চলে যাবে, আর এই বাড়িতে আসবে না। আমি তোমার মতন ছেলে চাই না, গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও। শুভ্রর ভাবাবেগ হলো না, সে শান্ত কণ্ঠে বলে উঠল, ওকে আব্বু, আপনি যা বলবেন।
এই বলে সারার হাত ধরতেই সারা জোরে ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে ধরে বসে কান্না করতে শুরু করলো। আকর্ষিত আক্রমণে ফারুক তালুকদার একটু ভড়কে যান, তবে সে জানতো এমনটাই হবে। ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মামুনি? পা ধরতে নেই, ছাড়ো। সারা ছাড়ে না, আরো জোরে জড়িয়ে ধরে। শুভ্র দূর থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা, আব্বুকে ছেড়ে চলে আসো, আমরা ব্যাক করব, সবকিছু গোছাতে হবে। সারা এবার জোরে কেঁদে ফেলে। মিসেস আনিতা ও সুমনার চোখে পানি চিকচিক করছে। সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের। চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে, তবে ফারুক তালুকদারের মুখের ওপর কথা বলার সাহস তাদের নেই। আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে, যাও মা, শুভ্র অপেক্ষা করছে। এদিকে সারার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, পারছে না শুভ্রকে কয়েকটা থাপ্পড় দিতে। ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে ওঠে, সারা মামুনি, যাও, ও তোমাকে ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবে, ওরুকে বেশি পাচ্ছ না, ওখানে সব পাবে, দেরি করো না। শুভ্র, সারাকে নিয়ে যাও। কথাটা বেশ জোরেই বলে ওঠে ফারুক তালুকদার। সারা এবার ফারুক তালুকদারের পা আরও জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবাই, প্লিজ এমন করবেন না, আমি খুব একা হয়ে যাব। বাবাই, আপনি আমাকে মেয়ে মনে করেন, মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবেন আপনি? বাবাই, আমি কখনো বাবা মায়ের ভাই আদর ভালোবাসা পাইনি, আপনাদের এখানে এসে পেয়েছি। প্লিজ এভাবে চলে যেতে বলবেন না। আমি ছোট থেকে খুব অবহেলা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লোভী হয়ে গেছি। প্লিজ বাবাই, আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না। সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমেষেই। শুভ্ররও মনটা খারাপ লাগছে, কি করবে বুঝতে পারছে না সে। মিসেস সুমনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখ এড়ায়নি কারোর তা। শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না, সারাকে সবাই আপন ভেবে নিয়েছে। ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে ছাড়িয়ে বেশ কঠিন রাগী স্বরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন, তোমার সাহস থেকে আমি অবাক না হয়ে পারি না শুভ্র। তুমি আমার মুখের ওপর কথা বলছো, আবার আমার কাছ থেকে আমার মেয়ে আর নাতনিকে নিয়ে যেতে চাইছো। ফারুক তালুকদারের এহেন কথাই শুভ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। সাথে সাথে সবাই অবাক হয়ে যাচ্ছে। শুভ্র বলে ওঠে, কিছু বললেন আপু? না, কিছু বলিনি। আমার মেয়ে নাতনিকে রেখে তুমি যেখানে যেতে পারো, কেউ আটকাবে না। বেশ কঠিন কণ্ঠেই বলে ওঠে ফারুক তালুকদার। আব্বু, আপনি কি বলছেন? আমি ওদের জন্যই তো ফিরবো, ওদের একসাথে চাই আমার। সবাই শুধু মুখ চাওয়াচি করছে, কি হচ্ছে বুঝতে পারছে না। হঠাৎ ফারুক তালুকদার জোরে হেসে ওঠে, এতে সবাই আরো অবাক। বেশি অবাক হয় শুভ্র ও শ্রাবণ। বড় কোনো কারণ ছাড়া তারা ফারুক তালুকদারকে হাসতে দেখেনি। ফারুক তালুকদার হেসে সারাকে পা থেকে ছাড়িয়ে নিজের পাশে বসায়, তারপর হেসে শুভ্রকে বলে, আমি কখনো আশা করিনি আমার ছেলে এতটা ভালোবাসবে এই ছোট্ট মেয়েটিকে, আর আমি এটাই চেয়েছি সবসময়। আর আজকের সব কিছুই তোমাদের পরীক্ষা নিলাম, দেখলাম তুমি সারা মামুনিকে ভালোবাসো কিনা, আর সারা মামুনি আমাদের নিজেদেরকে পরিবার মনে করে ভালোবাসে কিনা। বলি আবার হেসে উঠলেন ফারুক তালুকদার। সাথে আনিস তালুকদারও, তিনি জানতেন তার ভাই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এদিকে শ্রাবণের চোয়াল শক্ত হয়ে গেল নিমেষেই। ফারুক তালুকদার এবার মিসেস আনিতার উদ্দেশ্যে বলে উঠল, শুভ্রর মা, সারা যখন ফ্রি থাকবে অরুকে সারার কাছে রাখবে। সারার পড়ার সময় বাদে অরু সারার কাছেই থাকবে, আর রাতে অরু তোমার কাছে থাকবে। সারা মামুনি বড় হোক তখন নিও। আর এখন অরুর জন্য সারা রাত জেগে পড়াশোনার ক্ষতি হোক তা আমি চাই না। মিসেস আনিতাও সম্মতি জানালেন। শুভ্রও খুশি হলো বেশ। শ্রাবণের চোখ মুখ গাঢ় লাল বর্ণের ধারণ করেছে, গম্ভীর পুরুষ আরও গম্ভীর হয়ে গেল। শ্রাবণ বেশ আশা নিয়ে ফারুক তালুকদারকে বলে ওঠে, তাহলে কি সারার শুভ্র একসাথে থাকবে মামা? শ্রাবণের কথায় সবাই বেশ চমকায়। এতক্ষণ পর শ্রাবণ মুখ ফুটে কিছু বলল। শুভ্র বুড়োকুচকে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ জানে তার মামা শুভ্র আর সারাকে একসাথে থাকতে দেবে না এখন, কিন্তু তার আশায় 2 বালতি পানি ঢেলে দিয়ে ফারুক তালুকদার বলে ওঠে, শুভ্র সারার সব জিনিস তোমার রুমে নিয়ে যাও, নিচের রুম থেকে। আজ থেকে সে তোমার কাছেই থাকবে, তবে একটা শর্ত।
এবার শ্রাবণ রেগে যায় খুব। 1 সেকেন্ডও দেরি না করে ফটাফট ত্যাগ করে ড্রয়িং রুম। তার শরীর রাগে জ্বলে যাচ্ছে। কেউ বুঝল না শ্রাবণের রাগের কারণ। শুভ্র বেশ অবাক, তার ভাইয়ের আবার কি হলো। শুভ্র কিছু না বলে ফারুক তালুকদারের উদ্দেশ্যে বলে ওঠে, কি শর্ত আব্বু? ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ থেকে সারার উদ্দেশ্যে বলে ওঠে, সারা ছোট, সংসার জীবন ওর জন্য না, ও বাড়ির কোনো কাজে হাত দেবে না। আনিশা, ফাতিহা, সারা, শান্তা, এরা 4 জন আমার মেয়ের মতোই থাকবে। আর শুভ্র, আমি চাই না সারার পড়াশোনার কোনো ক্ষতি যেন তোমার জন্য হোক। বলেই উঠে চলে গেলেন ফারুক তালুকদার, সাথে পিছে পিছে গেল আনিস তালুকদার। শুভ্র বেশ বুঝলো তার বাবা কি ইঙ্গিত করেছে, তাও কিছু না বলে সে নিজের কাজে চলে গেল। সারাকে নিয়ে শুভ্র চলে এলো। ওরও এখন ঘুমাচ্ছে, তাই আর তাকে নিয়ে এলো না। পরন্ত দুপুর, সূর্য মাঝ আকাশে, শীতের সূর্যের তাপ মিষ্টি। কলেজ থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে চলেছে ফাতিহা। ঠিক তখনই তার পাশে বাইক নিয়ে অল্প অল্প করে আগাচ্ছে আর এক পর্যায়ে ক্রমে ক্রমে সরি বলে যাচ্ছে একটা ছেলে। ফাতিহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। ফাতিহা হাঁটার গতি বাড়ালো। ছেলেটি বাইকটা এক সাইডে রেখে ফাতিহার পিছু ধরলো। একটা চিকন গলির সামনে আসতেই ছেলেটা ফাতিহার হাত ধরে গলির ভিতর ঢুকে ফারিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে বেশ কঠিন স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? বললাম না ভুল হয়ে গেছে, জ্যাম ছিল ইয়ার, বুঝো না কেন? জ্যাম ছিল? তাহলে একটা মেয়েকে নিয়ে কফি শপে কে বসেছিল? মিস্টার রিহান মোল্লা। এবার রিহান শান্ত কণ্ঠে বলল, ও আমার কাজিন, আমার থেকে 5 বছরের বড়, আমার আপন চাচাতো বোন, বিশ্বাস করো। তাহলে জ্যামের নাটক করলেন কেন আপনি? রেহানের এবার নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। এ মেয়ে এত পেঁচাই কেন? রিহান কয়েক মাস হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। সেখানে সে চাকরিও করে, বিয়ে করে সেখানে সেটেল হবে। রিহানের সাথে ফেসবুকে পরিচয় আরও 7 মাস আগে থেকেই। ধীরে ধীরে কথা বলতে বলতে এক বন্ধুত্ব তৈরি হয়। তারপর এক সময় তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে। কিন্তু রিহান ফাতিহার মন বোঝে না, কারণ রিহানের জীবনে প্রথম নারী হচ্ছে ফাতিহা, যে প্রণয়ের শিকল দ্বারা আবদ্ধ করেছে রিহানকে। রিহানকে চুপ থাকতে দেখে ফাতিহা বলে ওঠে, কি ব্যাপার, কি ভাবছেন? কিভাবে টুপি পরাবেন? আপনার সাথে কথা নেই আমার, সরেন এখান থেকে। আরে বোঝো তো, ও আমার বোন, ও বিবাহিত। আচ্ছা চলো দেখা করাই, হবু ননদের লগে দেখা করাবো তোমার সাথে। না না, লাগবে না, সরেন, বাসায় যাব, ভাইয়া আব্বু চিন্তা করবে। কেউ চিন্তা করবে না, তুমি চলো, বাইকে বসো, আমি দেখা করিয়ে আনি। আমি চাই না তুমি আমাকে এসব কারণে কোনো সন্দেহ করো। ছাড়েন আমায়। রিহান ফাতিহাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। রিহানের নিঃশ্বাস ফাতিহার মুখে আছড়ে পড়ছে। ফাতিহা চোখ বন্ধ করে শুকনো ঢোক গিলল। ফাতিহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? সরেন রাস্তার পাশে। রিহান মুচকি হাসি দিয়ে ফাতিহার মুখে ফু দিল। ফাতিহা কেঁপে উঠল। তারপর রিহান ফাতিহার চুলের গোছ ধরে থাকা ময়লাগুলো তুলে ফেলে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, ফাতু বেবি, এখনই এত কিছু ভেবো না, আমি পবিত্রভাবে তোমাকে চাই। বলেই দূরে সরে দাঁড়ালো। ফাতিহার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এ তো উল্টো পাল্টা ভাবা শুরু করেছিল। ফাতিহার ভাবনার মাঝেই রিহান ডেকে ওঠে, ফাতিহা, রিক্সা আসছে, তাড়াতাড়ি আসো। রিহানের কথা শুনে ফাতিহা গলির সাইড থেকে চলে এসে রিক্সায় চেপে বসে। রিহান ভাড়া দিয়ে দেয় রিক্সাওয়ালাকে। রিক্সা চলতে শুরু করে। ফাতিহা লজ্জায় আর রিহানের দিকে তাকাতে পারে না। রিহানও বুঝে যায় তার লজ্জাপতি লজ্জা পেয়েছে। রিহানের চোখের সামনে থেকে রিক্সাটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেলে সেও বাইকে উঠে চলে যায় নিজের গন্তব্যে। সারা শুভ্রর সাথে বসে আছে রুমে। সামনে তার মামার বাড়ি থেকে দিয়ে দেওয়া সেই ব্যাগ দুটো। এতদিন খুলে দেখা হয়নি কি কি দিয়েছে। সে জানে সব বাদ দেওয়া জিনিসই দিয়েছে, তবুও নিজের ছোটবেলার স্মৃতি আঁকড়ে রাখার জন্য ব্যাগ দুটো খুলছে। শুভ্র চেয়েছিল ফেলে দিতে, তবে সারা ফেলেনি। প্রথম ব্যাগটা খুব সাবধানে সারা খুলল। খুলতেই সে বেশ অবাক হলো। শুভ্র পাশ থেকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? জানি না ভালোবাসা কি শুধুমাত্র 4 অক্ষরের নাম, নাকি এর পিছনে আছে এক রহস্য। ভালোবাসা মানুষকে এত কাঁদায় কেন? একটু মন খুলে হাসিয়ে আবারও দুঃখের সাগরে ভাসিয়ে দেয়।
পরন্ত বিকেলে শ্রাবণ ছাদের কর্নারের দোলনায় বসে নিজের ডায়েরিতে লিখলো নিজের মনে জমিয়ে রাখা কথাগুলো। শ্রাবণ জানে না একটা বিবাহিত মেয়েকে সে কিভাবে ভালোবেসে ফেলল, তার রুচি কিভাবে এত খারাপ হলো। কিন্তু শ্রাবণ যে নিরুপায়, তার হৃদয়ের গহীনে ছোট্ট করে ফুল উঠেছে সারা নামক মিষ্টি একটা ফুল। তবে চাইলেই তাকে আপন করে নিতে পারবে না। ভালোবাসলেই কি আপন করে নিতে হবে নাকি? দূর থেকেও ভালোবাসা যায়। আজ ফারুক তালুকদার যখন সারাকে বলেছিল সে শুভ্রর সাথে থাকতে চায় কিনা, তখন সারার উত্তর হ্যাঁ ছিল। শ্রাবণ তখনই বুঝতে পেরেছে সারার হৃদয়ে শুভ্র জায়গা পেয়েছে। শ্রাবণের চোখ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। হ্যাঁ, শ্রাবণ কাঁদছে। কেন কাঁদছে? সারাকে না পাওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণ? হুট করে কান্নার মাঝে শ্রাবণ রহস্যমাখা হাসি দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, রাত্রে তোমাকে আমি রাতের মতোই কালো অন্ধকার জীবন থেকে ঘুরিয়ে আনবো সারা। ভালোবেসে ফেলেছি তোমায়, তোমাকে আমার করেই ছাড়বো। শ্রাবণ জোরে জোরে হাসতে শুরু করলো। ঠিক সেই সময় ছাদের দরজার পিছন থেকে বেরিয়ে এলো অন্তু আর আনিশা। তারা ছাদে পানি দিতে এসেছিল, কিন্তু তাদের শ্রাবণ ভাইয়ের এমন হাসি দেখে অবাক না হয়ে পারল না। আনিশা ওড়না কোপরে পেঁচিয়ে উল্টো দিকে ঘুরে দোলনায় বসে থাকা শ্রাবণ ভাইকে বলে ওঠে, কি ব্যাপার ভম্বল সাহেব, আপনি হাসলেন, তাও আবার এত জোরে? এই অন্তু, আমরা সত্যি শুনলাম তো? গম্ভীর মুখ ভম্বল ভাই হেসেছে। আনিশার কণ্ঠ পেয়ে ঘুরে তাকায় শ্রাবণ। পিছনে আনিশা আর অন্তুকে দেখে চোখ মুখ কঠিন করে ফেলে। তারপর বেশ রাগী কণ্ঠেই ধমক দিয়ে বলে, হোয়াট? ভম্বলকে? শ্রাবণের কথায় কেঁপে উঠল অন্তু ও আনিশা। অন্তু একটু একটু করে পিছিয়ে ছাদ থেকে দৌড়ে পালালো, কিন্তু আনিশার পা জমে গেছে। তার তো সব সময় ভুল জায়গায় ভুল কথা বলার স্বভাব। আজকেও তার কানের নিচে 140 ভোল্টের চর পড়বে শিওর। আনিশার ভাবনার মাঝেই শ্রাবণ হুঙ্কার দিল, এখানে কি করছিস তুই? না মানে ভাইয়া, সব দাঁত ফেলে দেব এইসব আজে বাজে কথা আর একদিন যদি শুনি। আনিশা কেঁপে উঠল ভয়ে। শ্রাবণ রাগে চোখ লাল করে পাশ থেকে চলে গেল। শ্রাবণ চলে যেতেই আনিশা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে উঠল, গম্ভীর মুখ বাঁদরকে ভম্বলবালায় খেপে গেছে, তাতে আমার কি? আমি আরও 110 বার বলবো, ভম্বল শ্রাবণ ভাই। কথাটা বেশ জোরেই বলল আনিশা। বলে পিছন ঘুরতেই কারোর বুকের সাথে ধাক্কা খেলো। আনিশা মুখ উঁচু করে দেখল শ্রাবণ রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। আনিশার শুকনো ঢোক গেল। সে নিজের মনে নিজেকেই গালি দেওয়া শুরু করলো। শ্রাবণ এসেছিল দোলনায় পড়ে থাকা তার ডায়েরিটা নিতে, কিন্তু এসে শুনতে পেল আনিশার কথা। মুহূর্তেই আরো বেশি রাগ চেপে গেল মাথায়। আনিশা কিছু বলতে নিতেই শ্রাবণ আনিশাকে ধাক্কা দিয়ে ঠাস করে চর বসিয়ে দিল আনিশার গালে। আনিশা ছিটকে পড়ে গেল। সাথে সাথে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল আনিশা। শ্রাবণ হাঁটু ভাঁজ করে বসে আনিশার সামনে। তারপর আনিশাকে উদ্দেশ্য করে বলে, লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম তোরে, এরপর মামারে বলবো, বেয়াদব কোথাকার। বলি শ্রাবণ রাগে হিসিস করতে করতে নিচে চলে আসলো। নিচে আসতেই তার মাথা আরো গরম হয়ে গেল। তার চাচা এসেছে। শ্রাবণ তার বাবার গোষ্ঠীর কারোকে সহ্য করতে পারে না। তার মতে চাচাদের জন্য তার বাবা স্ট্রোক করে মারা গিয়েছে। রুমে বসে বসে সারা ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের করছে, যা সবই বাদ দেওয়ার মতন জিনিস। মামারা তার ব্যাগ গুছিয়ে দিয়েছে। সারার সব জিনিসের মধ্যে নিজের ডায়েরিটা পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। শুভ্র বুড়ো কুচকে জিজ্ঞেস করে, এটা কি? সারা শুভ্রর ইশারা অনুসারে তাকাতেই দেখে ছোট্ট একটা পেন্সিল বক্স। সারার মনে নেই এই বক্সের কথা, প্রায় ভুলতেই বসেছে। শুভ্র সারার হাত থেকে পেন্সিল বক্সটা নিয়ে কিছু কৌতূহল নিয়ে খুলল সেটা, কিন্তু খোলার পর হতাশ হলো। সামান্য একটা র্যাপার চেন আর একটা লকেট, কিন্তু বক্সের অন্য পাশ খুলতেই শুভ্র বেশ অবাক হয়। সেখানে সারার ছোটবেলার কয়েকটা ছবি। সারা এগুলো খুব যত্ন করে রেখেছে। শুভ্র ছবিগুলো হাতে নিয়ে ভাবতে লাগলো, তার মনে হচ্ছে সেই বাচ্চাটাকে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শুভ্রর ভাবনার মাঝেই সারা হাত থেকে ছবিগুলো নিয়ে আবারও বক্সে রাখে। তারপর চেনটা শুভ্রর হাতে দিয়ে বলে পরিয়ে দিতে। শুভ্র চুপচাপ পরিয়ে দেয়, কিন্তু তার মন ছবিটার দিকে। সেই ছবিটা আগেও দেখেছে।
সারা উঠে আলমারির ভিতরে তার ডায়েরি আর বক্সটা রেখে দিল। তারপর বাকি জামা কাপড়গুলো আর ব্যাগগুলো নিয়ে এক সাইডে রেখে দিল, কাল ফেলে দেবে, কারণ শুভ্র এসব রাখতে দেবে না। সারার কাছে তার ডায়েরিটা অনেক আবেগের। ছোটবেলায় তার এক দাদু তাকে উপহার দিয়েছিল, পাতলা একটা ডায়েরি। সারার বুঝ মতে শেখার পর সেখানেই সুখ দুঃখ লিখে রাখে। ডায়েরি লেখা তার শখও হতো, কিন্তু কাজের চাপে পারতো না। তাও রাত জেগে জেগে সারা দিনের সব কিছু লিখে রাখতো। সারা বিছানার এক কোণায় বসে আছে, অরুকে নিয়ে এসেছিল, কিন্তু মেয়ে তার ঘুম পাগল, এখনই ঘুমিয়ে গেছে। অরুকে দোলনায় দিয়ে সারা অরুর দোলনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্র সারার পাশে এসে সারার গাল থেকে চুল সরিয়ে একটা চুমো খায়। সারার হুঁশ ফেরে, চমকে উঠে তাকায় শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে সারার ঘাড়ে থুতনি রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে সারাকে। এরপর ফিসফিস করে বলে ওঠে, পিচ্চি পাখি, এত কি ভাবছো? আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবেন না তো? হুম, আমি তো প্রমিস করেছি আমি তোমার কোনো কথায় রাগ করব না। তাহলে বলি? বলো। আচ্ছা, আমি কি একটু বেশি ছোট? আপনার সাথে কি আমার মানায় না? শান্তা আপু আজকেও আমারে বলেছে আমি নাকি পিচ্চি বলে দয়া করছেন আমাকে। শান্তার কথা শুনে শুভ্রর মাথায় আগুন ধরে গেল। সে সারাকে ছেড়ে দিয়ে বলল, তোমারে বলেছি শান্তার কোনো কথা কান দেবে না। আর আজরাইয়া চিন্তা বাদ দাও, আমি আসছি বলি রুম থেকে রেগে বেরিয়ে যায় শুভ্র। সারা অবাক হয়ে যায়, হলোটা কি মানুষটার? সারা তো শুধু এমনিতেই জিজ্ঞেস করলো। শান্তাপুর কথা সে এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়। সারা আর কিছু না ভেবে ঘুমন্ত অরুকে কোলে নিয়ে শাশুড়ির রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ড্রয়িং রুমে বসে আছে ইব্রাহিম শেখ, শ্রাবণীর চাচা। ফারুক তালুকদারের সাথে কথা বলছে। সে মূলত আজই এসেছে সবাইকে নিয়ে যেতে। তাই তিনি ফারুক তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, আজ কিন্তু সবাইকে আমাদের বাড়ি যেতে হবে। আমি অনেক আশা নিয়ে এসেছি, যেতেই হবে। মাফ করবেন, আপনি চাইলে শ্রাবণ, শান্তা বা ছেলে মেয়েদের নিয়ে যান, সমস্যা নেই। আমার ব্যবসার জন্য আমি যেতে পারবো না। তা বললে তো হচ্ছে না। আমার ছোট ভাইয়ের আর বাবার মৃত্যুবার্ষিকী এই সপ্তাহে, আপনাদের যেতেই হবে। বেশ খানিকক্ষণ তর্কাতর্কির পর ফারুক তালুকদার যেতে রাজি হলেন, কিন্তু আজ নয়, কাল সকালে বের হবে তারা। তাই ইব্রাহিম শেখকে আজ রাতে থাকতে বললেন। তিনিও রাজি হয়ে গেছেন। তাই ফারুক তালুকদার এবার বেশ জোরেই স্বাভাবিক কণ্ঠে শান্তাকে ডেকে বলে ওঠেন, চলবে। গল্প 4 বছরের চুক্তির মা, লেখিকা সারা চৌধুরী।